এডুকেশনের পক্ষ থেকে আমার প্রিয় ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদের জানাই স্বাগত। আজ আমরা দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের একটি ভিডিও প্রস্তুত করতে চলেছি। আজকের বিষয়টি হলো কবিতা। কবিতাটির নাম মহুয়ার দেশ। কবির নাম সমর সেন। সমর সেনের যে কাব্যজীবন বা তার যে লেখালেখির যে সময়টা সেটা 20 বছরেরও কম। তার প্রধানত যে জীবনের যে পেশা সেগুলো ছিল প্রধানত তিনি একজন সাংবাদিক এবং রেডিওতে তিনি কাজ করেছেন। শিক্ষিত মানুষ এবং সেই শিক্ষিত মানুষের মধ্যে তৎকালীন জীবনের যে ভাবনা সেটা ছিল সাম্যবাদী দর্শনের প্রতি আস্থা, বামপন্থী মানসিকতা, এবং এই বামপন্থী মানসিকতা এবং সাম্যবাদী দর্শন থাকার জন্য প্রেম, প্রণয়, ব্যর্থতা ইত্যাদি খুব একটা এই কবিকে তেমন কোনোভাবে আবৃত করতে পারেনি। একেবারে মধ্যবিত্ত শহরে মানুষের মধ্যে যে যন্ত্রণা, যে একাকিত্ব এবং একঘেয়েমি যে জীবন ভাবনা তার কবিতার মধ্যেই প্রকাশ পেয়েছে। সমর সেনের বিখ্যাত কয়েকটি লাইন এরকম: বয়স মাত্র 35, তবু নিজেকে না জানি কতদিনের বৃদ্ধ লাগে, সুস্থ শরীর ঘুণের আশ্রয়। এই যে অল্প বয়সে ঘুণ পোকা লেগে যাওয়া মানুষের যে জীবন, সেই জীবনের সঙ্গে তিনি রোমন্থন কবিতায় এ কথা উচ্চারণ করেছেন। আজকের যে কবিতাটি মহুয়ার দেশ, এর মূল গ্রন্থের নাম কয়েকটি কবিতা। তাঁর এই যে স্বল্প সাহিত্যিক জীবনের মধ্যে এই কাব্যগ্রন্থটি বিশেষ উল্লেখের দাবি রাখে। মহুয়ার দেশ এই কথাটির প্রথমেই অর্থ বুঝে নেওয়া যাক। মহুয়ার দেশ বলতে আমরা বুঝি বিহার এবং তৎ পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এলাকায় যে এক ধরনের গাছ যাকে মহুয়া বলা হয়। এই মহুয়া গাছ শুধু ঝাড়খণ্ড বা বিহার এলাকায় নয়, বীরভূম এবং তার সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, এক কথায় বলা যেতে পারে যে বাংলা ভাষার যে ঝাড়খণ্ডী উপভাষা আছে, সেই ঝাড়খণ্ডী উপভাষার যে অঞ্চল অর্থাৎ ছোটনাগপুরের যে মালভূমি, সেই ছোটনাগপুরের বিস্তৃত মালভূমিতে এই গাছ কিন্তু দেখা যায়। এই গাছের ফল এবং যে ফুল এক বিচিত্র, বিশেষ করে তার যে ফুলটি, এই ফুল থেকেই একসময় তাকে জারিত করে তৈরি করা হতো এক ধরনের মাদক রস, যাকে বলা হয় মহুয়া। তাই এখানে মহুয়া বলতে কিন্তু শুধুমাত্র ওই রসের কথা বলা হয়নি। এখানে মহুয়া যে গাছ বা বন বা জঙ্গল শুধু নয়, ওই এলাকাটাকে বোঝানো হয়েছে। মহুয়ার দেশ এটা হচ্ছে কবির স্বপ্নের লীলাভূমি। কবি আসেন কলকাতাতে এবং সেখানকার যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রার ছবি এই কবিতার মধ্যে অল্প বিস্তর অঙ্কিত হয়েছে। সেই অঙ্কনের মধ্যে দেখা গিয়েছে যে এক ধরনের ঘুণ পোকা যেন কুড়ে কুড়ে খায় উচ্চ শিক্ষিত অথচ মধ্যবিত্ত মানুষের সমাজকে। এই সমাজ কি হয় না, পলায়নী বৃত্তি গ্রহণ করে। এই পলায়নী বৃত্তির ফলে কলকাতার এই একটানা একঘেয়েমি যন্ত্র দানবের যে অত্যাচার থেকে এবং ইট কাঠ লোহা লক্কর থেকে বাঁচবার জন্য এক নিরাপদ আশ্রয় খোঁজে
সেই আশ্রয়টির নাম মহুয়ার দেশ। যেমনভাবে জীবনানন্দ দাশ তাঁর বনলতা সেন কবিতায় তিনি খুঁজেছেন একটি নিরাপদ আশ্রয়, সে আশ্রয়ের বর্ণনায় তিনি যেমন বলেছিলেন, পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। অনেকটা ওই রকমই এই বাস্তব এবং বাস্তবের সঙ্গে যে যুঝে উঠতে যে ভয়ঙ্কর যে সমস্যা হয়েছিল, সেই সমস্যার ফলই মহুয়ার দেশে যাওয়া। কলকাতায় বসে মহুয়ার দেশ সম্পর্কে তার একটা রোম্যান্টিক ভাবনা জেগেছিল যে সে দেশটা অত্যন্ত সুন্দর, সেখানে গেলে শান্তি আছে, সেখানে আছে মহুয়ার গন্ধ এবং চারিদিকে আছে মহুয়া দেশের সেই সমস্ত মানুষ যাদের মধ্যে কোনো কৃত্রিমতা নেই। সেই অকৃত্রিম মানুষ, সেই অকৃত্রিম পরিবেশ আর সেই অকৃত্রিম মহুয়া এবং তার সঙ্গে মহুয়ার জঙ্গলের যে শান্তি নৈঃশব্দ, সেগুলোকেই তিনি সবসময় মর্মে গেঁথে রেখেছিলেন। তিনি সেই স্বপ্নের ডালি নিয়ে একসময় মহুয়ার দেশে গেলেন এবং সেই মহুয়ার দেশে গিয়ে তার যে ঘটনাটা ঘটল সেটা হলো তার স্বপ্নভঙ্গ ঘটেছে। সেই স্বপ্নভঙ্গ কি, সেখানেও তিনি দেখলেন সেই অত্যাচার, সেই শোষণ, সেই মানুষের প্রতি মানুষের যে নির্যাতন। আমরা জানি যে এই মহুয়ার দেশ, যেখানে ঝাড়খণ্ড বা বিহারের যে অঞ্চলগুলি খনি এলাকা, এখানে নানা ধরনের খনিজ পদার্থ পাওয়া যায় এবং সেই খনির গহ্বর থেকে সেই যে মূল্যবান রত্ন, সে কয়লা থেকে শুরু করে নানা ধরনের খনিজ পদার্থ যারা উত্তোলন করে, তাদের যে জীবন, তাদের যে কষ্ট, দৈনন্দিন জীবনের যে পরিচয়, সেই পরিচয়ের মধ্যেও তিনি দেখলেন যে পলায়নী বৃত্তি নিয়ে চলে গেলেও তার পিছন ছাড়েনি যেমন কলকাতা, ঠিক তেমনই সেখানে গিয়েও তিনি দেখলেন যে সেই কলকাতার যে সেই দূষণ, সেই যে শব্দ দূষণ, যন্ত্রের দূষণ, এগুলোর থেকেও ভয়ঙ্কর ওখানে হয়ে উঠল যে মানুষের যে নিষ্পেষণ, সেই নিষ্পেষণের কথাও এই মহুয়ার দেশ কবিতার মধ্যে রয়েছে। আমরা এখন কবিতাটি পাঠ করে এর সম্পর্কে যে কোন কোন লাইনগুলো খুবই প্রয়োজনীয় পরীক্ষার ক্ষেত্রে, সেগুলো আমরা দেখে নেব। পরে যাক, কবিতার নাম মহুয়ার দেশ, কবি সমর সেন, মূল গ্রন্থ। প্রথম স্তবকে তিনি বলছেন, মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্যোদয় এঁকে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ। আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়, সেই উজ্জ্বল স্তব্ধতায়। এখানে খুব উল্লেখযোগ্য লাইনটি হলো অলস সূর্যোদয় এঁকে। অলস সূর্য কেন বলা হয়েছে? দ্বিতীয়ত হচ্ছে কি এঁকে দেয়? এঁকে দেয় উজ্জ্বল আলোর স্তম্ভ। অলস সূর্য বলতে এখানে বোঝানো হয়েছে যে দিনান্তে সূর্য সারাদিন ধরে যে তাপ দিয়েছে, যে আলো দিয়েছে, তার এবার অবসান ঘটেছে। দিনান্তের যে পরিশ্রম, দিনান্তের যে শ্রম কাতর যে চেহারা মানুষের মধ্যে হয়, সেটি সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে। সেই উজ্জ্বল স্তব্ধতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে। ভেরি ইম্পর্টেন্ট লাইন, নোট ইট। ধোঁয়া অর্থাৎ মধ্যবিত্ত জীবন, শহুরে জীবন এবং যাকে বলে যাদের যে পলায়নী যে মনোবৃত্তি, যে ঘুণ ধরা যে সমাজ, সেই সমাজের ছবি এখানে তার পিছন ছাড়ে না। সেই পিছনে পিছনে যেন তাড়া করে ফেরে, সেই ঘুরে ঘুরে আসছে নিঃশ্বাস, যে নিঃশ্বাসটা হচ্ছে তার থেকে দূরে সরে যেতে চায় কবি। শীতের দুঃস্বপ্নের মতো, সেইটা কেমন করে আসছে? শীতকালের দুঃস্বপ্ন। শীতকালের রাত হচ্ছে বড় রাত এবং সেই রাতে সেই স্বপ্নগুলো ক্রমশ বড় হয়ে ওঠে
এবং সেই সব স্বপ্ন বড় যত হবে, মানুষের জীবনে স্বপ্নের যে বেড়াজাল সেটা তত বাড়ে এবং মানুষকে চিন্তিত করে এবং তাকে শিহরিত করে এবং ভয়ঙ্কর একটা আভাস দান করে। অনেক অনেক দূরে আছে মেঘ মদির মহুয়ার দেশ। ভেরি ইম্পর্ট্যান্ট লাইন, আন্ডারলাইন ইট। তাহলে মহুয়ার দেশ কত দূরে আছে, এই হচ্ছে প্রশ্ন। এখানে প্রশ্নটা হচ্ছে অনেক অনেক দূরে আছে। এখানে অনেক 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 কথাটা দুবার ব্যবহার করা হয়েছে, কারণ ফার অ্যাওয়ে ফ্রম কলকাতা, অনেক অনেক দূর থেকে দূরে আছে মহুয়ার দেশ। কিন্তু বর্তমানে মহুয়ার দেশ কিন্তু আর দূরে নেই। এখন যেভাবে সমস্ত প্রযুক্তির ব্যবহার হয়েছে এবং যেভাবে মানুষের কাছে আজ তালুবন্দি হয়েছে পৃথিবী, সেখানে মহুয়ার দেশ আর খুব বেশি দূরত্ব নেই। তবুও অর্থাৎ এই যে শহরাঞ্চল, এই যে জীবন ভাবনা, এই জীবন ভাবনা থেকে মহুয়ার দেশের কিন্তু শুধুমাত্র তাদের যে স্থানের দূরত্ব নয়, এখানে একটা মনের দূরত্ব বিশাল রয়ে গেছে। সেই জন্য অনেক অনেক। আর বলা হয়েছে মেঘ মদির মহুয়ার দেশ। মেঘ মদির মানে মদিরতা, অর্থাৎ মহুয়া পান করলে যে মদিরতা আসে, ওখানকার দেশটাও হচ্ছে ওই রকম। সেখানে মেঘ লেগে থাকে প্রায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে ভাই সঞ্জীব চট্টোপাধ্যায়, তার মধ্যেও কিন্তু এই মহুয়ার দেশের যে মেঘ মদিরতা এবং পাহাড় সর্বস্বতা, সেটা কিন্তু সেখানে তুলে ধরা হয়েছে। সে লাতুর যে বিহারে যে বর্তমানে যে রাঁচি, সেই রাঁচি অঞ্চলের যে পরিবেশ, সেই পরিবেশ কিন্তু সেখানেও দেখা যায়। মেঘ মদির সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে। আবার খুব ইম্পর্টেন্ট লাইন। এ বলে কারা কিসের ছায়া পড়ে? সে ছায়া পড়ে পরের লাইনে আছে দেবদারু দীর্ঘ রহস্য। দীর্ঘ মানে এক রহস্য। কেমন? দেবদারু এক ধরনের গাছ এবং এটা বনস্পতিও বটে, কিন্তু এই বনস্পতির মধ্যে রয়েছে দীর্ঘ রহস্য। অর্থাৎ তার বুকের মধ্যে, তার অন্তরের মধ্যে যে কী রহস্য লুকিয়ে আছে, সেই রহস্য কিন্তু সহজে কী করা যায় না। সে অনুমান করতে গেলে সেখানে কয়েকদিন কী করতে হবে? থাকতে হবে, সেই রহস্যকে উদ্ঘাটন করতে হলে। আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। অর্থাৎ যে নিশ্চিন্ত ঘুমের জন্য, যে নিশ্চিন্ত জীবন ভাবনার জন্য মহুয়ার দেশে যে আগমন, সেটাও কিন্তু সম্ভবপর হয়ে ওঠে না। আমার ক্লান্তির উপর ঝরুক মহুয়া ফুল। অর্থাৎ এই যে ক্লান্ত, এই যে ক্লান্তি, এই ক্লান্তি দেখা গিয়েছে জীবনানন্দ দাশের ক্ষেত্রেও এবং রবীন্দ্রনাথের ক্ষেত্রেও লক্ষ্য করা যায় যে ক্লান্তি মানুষকে এক সময়ে কিন্তু কি করে না, যে তার যে নির্দিষ্ট গন্তব্য, সেই গন্তব্যে পৌঁছাতে গিয়ে অসুবিধা হয়। হ্যাঁ, ক্লান্তি আমাকে ক্ষমা করো প্রভু, বা আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। তাই এই যে ক্লান্ত এবং এই যে ক্লান্তি, সেই ক্লান্তির উপর কি কবি কী কামনা করেছে? যে মহুয়ার ফুল ঝরে পড়বে এবং মহুয়ার গন্ধ নেমে আসবে। অর্থাৎ যে জীবনটাতে তিনি অভ্যস্ত, সেই শহরের মধ্যবিত্ত ক্ষয়িষ্ণু যে জীবন, যে জীবনের যন্ত্রণাময়, সেই যন্ত্রণাময় জীবন থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য তিনি এরূপ একটি বাক্য উচ্চারণ করলেন যে আমার ক্লান্তির উপর ঝরুক মহুয়া ফুল, নামুক মহুয়ার গন্ধ। তাহলে এখানে ওই লাইনটিও খুব ইম্পর্টেন্ট লাইন থাকছে যে আমার ক্লান্তির উপরে ঝরুক, এইটুকু দিয়ে বলবে কি ঝরে পড়বে এবং তার সঙ্গে আর কি পড়বে, তাহলে এখানে বলতে হবে মহুয়ার ফুল, আর কি নামবে? মহুয়ার গন্ধ। এটা হলো 1 নম্বর স্তবকটি। 2 নম্বর স্তবক, অর্থাৎ 1 এবং 2 ভাবে যে চিহ্নিত করা হয়েছে, সেই 2য় স্তবকে আবার 2টি কি আছে? উপস্তবক আছে। প্রথম স্তবকে 4টি লাইন। এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি, এবার কিন্তু আর কলকাতা নয়, কলকাতা থেকে আর ভাবনা নয় মহুয়ার দেশে, এবার মহুয়ার দেশে তিনি উপস্থিত এবং সেই মহুয়ার দেশে গিয়ে তার যে কি অভিজ্ঞতা হলো,
সেই অভিজ্ঞতার কথাই তিনি ব্যক্ত করেছেন এই 2 নম্বর স্তবকে। এখানে অসহ্য নিবিড় অন্ধকার, এখানকার অন্ধকারটা অসহ্য করা যাচ্ছে না। কলকাতার যে নিয়নের আলো এবং যে পথঘাট, তার যে পরিবেশ, সেই পরিবেশের সঙ্গে তুলনা করলে এটি একেবারে অন্ধকারের রাজত্ব বললেই ঠিক হয়। মাঝে মাঝে শুনি, এবং শুধু যে অন্ধকার তাই নয়, তারপরেও তিনি কিছু একটা শুনতে পান, এবং সেটা মাঝে মাঝে শুনতে পান। হ্যাঁ, হয়তো, এবং সেটাকে তিনি বলেছেন মাঝে মাঝে, তবে মনে হয় এটা তিনি প্রায়ই শুনতে পেতেন। না, মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ। তাহলে মহুয়া যে জঙ্গল, যার টানে তিনি চলে এসেছিলেন, যেখানে শান্তি পাওয়ার জন্য তিনি ছুটে এসেছেন, সেই জঙ্গলের যে অভ্যন্তরে, অর্থাৎ মাটির যে ভূগর্ভে, আমরা যাকে ভূগর্ভ বলি, সেখানে যে কয়লা খনি আছে, শুধু কয়লা খনি নয়, অন্যান্য খনিও আছে এলাকাটাই। তা সেই কয়লা খনির কী হচ্ছে না, গভীর বিশাল শব্দ, গভীর বিশাল শব্দ। এইখানে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, যে মাঝে মাঝে শুনি, আন্ডারলাইন ইট। কবি কী শোনেন, সেখানে শোনেন গভীর বিশাল শব্দ, এবং কোথায় শোনেন সেটি তখন বলতে হবে মহুয়া বনের ধারে, মহুয়া কয়লা খনির, এবং শব্দটা হচ্ছে গভীর বিশাল শব্দ। এবং এই লাইনটা দিয়েও প্রশ্ন আসে, গভীর বিশাল শব্দ, এই শব্দ কিসের এবং কোথা থেকে তিনি পান? তাহলে এবং কে এই শব্দ অনুভব করেছেন? তাহলে শব্দ অনুভব করেছেন কবি, আর গভীর বিশাল শব্দ হচ্ছে খনির, এবং এই খনি রয়েছে যেটা হচ্ছে গিয়ে মহুয়ার দেশে, মহুয়ার জঙ্গলের মধ্যে। আর শিশিরে ভেজা সবুজ সকালে রাত্রি কেটে গেল, রাত্রি শেষ হয়ে গেল, এবার সকাল হয়েছে। সকাল মানেই সারাদিনের যে ক্লেদ, সারাদিনের যে ক্লান্তি, সেই ক্লান্তি নাশ করে আবার একটি নতুন সকাল, আবার শিশির, আবার সকালের মৃদুমন্দ বাতাস মানুষকে উজ্জীবিত করে, আবার কর্মে নিযুক্ত করে। কিন্তু কবির কি দর্শন ঘটল সেটা এ প্রসঙ্গে লক্ষ্য করা উচিত। আর শিশিরে ভেজা সবুজ সকাল, শিশির পড়েছে, সকালও হয়েছে, সকালটিকে তিনি সবুজ সকাল বলেছেন, অত তরতাজা। অবসন্ন মানুষের শরীরে দেখি, এই লাইনটা ভেরি ইম্পর্ট্যান্ট লাইন, আন্ডারলাইন ইট। অবসন্ন মানুষের শরীরে দেখি, আসবে কবি কি দেখেন বা বক্তাকে তিনি কি দেখেন? তাহলে বক্তা স্বয়ং কবি, আর দেখেন যে ধুলোর কলঙ্ক। ধুলোর কলঙ্ক বলতে অর্থাৎ চাপ চাপ ধুলো লেগে আছে। কারের? ওই যে সব শ্রমিক যারা সারা রাত কাজ করেছে, ওই যে গভীর বিশাল যেখান থেকে শব্দ উঠত রাত্রিতে, অর্থাৎ সেখানে কোনো কাজ কখনো স্তব্ধ হয় না, কাজ চলে যায়, শিফটিংয়ে হয়, শিফটিং ছাড়াও দেখা যায় একটানাও কাজ করতে হয়। হয়তো কয়লা শ্রমিকদের যে যন্ত্রণা, শ্রমিক বিশেষ করে যারা বিভিন্নভাবে বিভিন্ন শ্রম ওই খনি ভূগর্ভের মধ্যে করে দেয়, তাদের যে জীবনের যে কষ্ট, যে যন্ত্রণা, সেটাও কিন্তু আরও সুন্দরভাবে গল্পের মাধ্যমে নথিভুক্ত করা আছে। সেই গল্পের নাম হচ্ছে গিয়ে ফসিল, সুবোধ ঘোষের। সেই ফসিল গল্প পড়লেই আমরা বুঝতে পারবো যে কিভাবে মানুষ অত্যাচার করে তাকে নিংড়ে নিয়ে ছিপড়ের মতো ফেলে দেয়, সেই যে বিষয়টা এই কয়লা খনি এলাকায় গেলেই টের পাওয়া যায়। তা সেই মানুষগুলোকে দেখলো যে তাদের শরীরে সমস্ত চাপ চাপ ধুলো লেগে আছে। এবং তারপর লাইনটি আরও ইম্পর্টেন্ট, ঘুমহীন তাদের চোখে হানা দেয়। ঘুমহীন, তারা সারা রাত ঘুমোতে পারেনি। সেই জীবনানন্দ দাশের যে লাইনটা ছিল, হ্যাঁ, নীল মৃত্যু উজাগর, বাঁকা চাঁদ, শূন্য মাঠ, শিশিরের ঘ্রাণ, কখন মরণ আসে কে বা জানে, কালিদহে কখন যে ঝড়। অর্থাৎ এভাবে তো ঘুমোনো যায় না, অজাগর, অর্থাৎ কে জাগে নেই, সবাই জেগে আছে। অর্থাৎ যারা কয়লা খনিতে কাজ করে তাদের ঘুমের কোনো নির্দিষ্ট সময় নেই, তাদের যে শান্তির কোনো নির্দিষ্ট সময় নেই। তা সেই ঘুমহীন তাদের চোখে হানা দেয়। প্রশ্ন আসবে, এই লাইনটি তুলে দেবে, দিয়ে বলবে কি হানা দেয়, কিসের
ক্লান্ত দুঃস্বপ্ন, অর্থাৎ আবার আর একটা দিন এসে গেল। সেদিনটাও তাদের এইভাবে সারা রাত জেগে কয়লা খনির মধ্যে ঢুকে সেই তাল তাল কয়লাকে ভাঙতে হবে, এক জায়গায় সংগ্রহ করতে হবে এবং উত্তোলিত করতে হবে। এই কাজে তাদের দিনের পর দিন, রাতের পর রাত, এই যে নিষ্পেষণ, এই যে শোষণ, তা দেখে তিনি কিন্তু তার যে স্বপ্ন ছিল যে কলকাতা থেকে চলে গিয়ে তিনি মহুয়ার বনে গিয়ে শান্তি লাভ করবেন, কিন্তু সেই শান্তি কোনো আভাসটুকু, এমনকি বলা যেতে পারে ছিটিয়ে ফোটাটুকুও তার চোখে পড়েনি। এইভাবে স্বপ্ন আর স্বপ্নভঙ্গ নিয়েই কবিতাটির নাম মহুয়ার দেশ। প্রথম স্তবকে তিনি স্বপ্নময় আর দ্বিতীয় স্তবকে তিনি স্বপ্নভঙ্গের একজন কবি বলে এই কবিতাতে আত্মপ্রকাশ করেছেন। এবার এখান থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলো আমাদের একটু আলোচনা করে নিতে হবে। এখানকার যে প্রশ্নগুলো সাধারণ সচরাচর যেটা হয়ে থাকে সেগুলো হবে, অলস সূর্য কখন গলিত সোনার মতো উজ্জ্বল আলোস্তম্ভ এঁকে দেয়? অলস সূর্য মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ এঁকে দেয়। অলস সূর্য কি এঁকে দেয়? এটা আমি পূর্বেই বলেছি, অলস সূর্য এঁকে দেয় উজ্জ্বল আলোর স্তম্ভ জলের মধ্যে, এবং যেটা হচ্ছে গলিত সোনার মতো দেখতে, গলিত সোনার মতো। সূর্য এখানে অলস বলে চিহ্নিত হয়েছে কেন? অর্থাৎ অস্তগামী। আমি পূর্বেই বলেছি সূর্য যে সারাদিন যে শ্রম দান করেছে, সেই শ্রমের ফলে সে আজ শ্রমকাতর। ঠিক যেমন দ্বিতীয় স্তবকে মহুয়ার দেশ কবিতায় সেই সমস্ত শ্রমিক যারা সারা রাত ধরে কয়লা খনিতে জেগেছে, শ্রম দিয়েছে, তারা যেমন ক্লান্ত, সেই ক্লান্তির সঙ্গে সূর্যের যেন তুলনা করা হয়েছে। আর আগুন লাগে, আগুন কোথায় লাগে? জলের অন্ধকারে ধূসর ফেনায় আগুন লেগেছে। উজ্জ্বল আলোর স্তম্ভ, এই শব্দবন্ধে কোন অর্থ প্রকাশ পেয়েছে? এখানে অর্থ প্রকাশ পেয়েছে দুইয়ের একদিকে আলো, একদিকে অন্ধকার। অর্থাৎ একদিকে যে কলকাতার যে নাগরিক পরিবেশ, আর একদিকে ছোটনাগপুরের মালভূমির যে পরিবেশ, এই দুই পরিবেশের যেন একটা মেলবন্ধন ঘটেছে কোথাও। যদিও তিনি মধ্যবিত্ত মানসিকতায় তার যে স্বপ্নভঙ্গের কথা বলা আছে, সেই স্বপ্নভঙ্গের মধ্যেই দুটো দিক একটা আছে, একদিকে পূর্বের সূর্য, অপরদিকে পশ্চিমের সূর্য, একদিকে উদয়াচল আর একদিকে অস্তাচল। এই যে দুইয়ের মিল ঘটেছে। উজ্জ্বল স্তব্ধতায় কি ঘটেছে? ঘটেছে শীতের দুঃস্বপ্নের মতো ঘুরে ফিরে এসেছে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস। বঙ্কিম মানে বাঁকা, অর্থাৎ যা মানুষ সহ্য করতে পারে না, মানুষের যেটা প্রয়োজনীয় নয়, মানুষ যাকে ভালোবাসে না, সেই নিঃশ্বাস তার গায়ে যেন লেগেছে। ঘুরে ফিরে ঘরে আসে। কি ঘরে আসে? ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস। এরপরে আসছে অনেক অনেক দূরে কে আছে? অনেক অনেক দূরে আছে মহুয়ার দেশ। আর এই লাইনটা থেকেই আবার আসতে পারে অনেক অনেক দূর বলা হয়েছে কেন? অর্থাৎ যে জীবনের সঙ্গে বা যে সমাজের সঙ্গে কবি প্রত্যক্ষ পরিচিত, সেই প্রত্যক্ষ পরিচিত যে জগৎ, সেই জগতের বাইরে আছে মহুয়ার দেশ। এই জন্য অনেক অনেক, এই অনেক শব্দটা দুবার ব্যবহার করা হয়েছে। মহুয়ার দেশের পথের দুধারে কি গাছ থাকে? এখানে দেবদারু গাছ, এবং তাদের ছায়াটা কি না দেবদারুর রহস্য ছায়া ফেলে আছে। দেবদারু রহস্য বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? অর্থাৎ মহুয়ার দেশের অভ্যন্তরে বা অন্তরের অন্তঃস্থলে যে গোপন কথাটি গোপনে রয়েছে, সেটি অনুভব করতে গিয়ে বাইরে থেকে বোঝা যাবে না, সেখানে
প্রত্যক্ষভাবে উপস্থিত হতে হবে, তবেই সেই গোপন কথাটি আর রবে না গোপনে। দূর সমুদ্রের দীর্ঘশ্বাস, এটা বলতে কবি কি বুঝিয়েছেন? দূর সমুদ্রের দীর্ঘশ্বাস বলতে বোঝানো হয়েছে যে সমুদ্রের গর্জন ধ্বনি আছে, কিন্তু সেটা হচ্ছে তার যে শব্দ সেটা ক্ষীণ, কিন্তু তার যে অস্তিত্ব বর্তমান, অর্থাৎ যত দূরেই চলে যাওয়া যাক না কেন তার যে পিছন টান সেটা কিন্তু ছাড়বে না। এটাই তিনি প্রতিকায়িতভাবে প্রকাশ করেছেন। কবি কেন তাঁর ক্লান্তির ওপর মহুয়ার ফুল এবং মহুয়ার গন্ধ ঝরে পড়ুক এবং নেমে আসুক বলেছেন? মধ্যবিত্ত জীবন, শহুরে জীবন, এই জীবন থেকে তিনি মুক্তি চান এবং সেই মুক্তির জন্যই তিনি মহুয়ার ফুল তার উপর, তার ক্লান্তির ওপরে ঝরে পড়ুক অথবা মহুয়ার গন্ধ নামুক, যাতে তিনি ভুলে যেতে পারেন এই বর্তমান ক্ষয়িষ্ণু, যেটা আমি রোমন্থন কবিতাতেই উচ্চারণ করেছি, বয়স মাত্র 35, তবু নিজেকে না জানি কতদিনের বৃদ্ধ লাগে, সুস্থ শরীর ঘুণের আশ্রয়। এই ঘুণ ধরা সমাজ ব্যবস্থা এবং এই ঘুণ ধরা যে জীবন, এই জীবন থেকে তিনি মুক্তির জন্য তিনি প্রার্থনা করেছেন মহুয়ার ফুল এবং মহুয়ার গন্ধ। এখানে অসহ্য নিবিড় অন্ধকার, তাহলে এখানে বলতে কোথায় বোঝানো হয়েছে? মহুয়ার দেশে। এবং সেটা অসহ্য কেন? মানে এক সময় তাঁর যে জীবনটা ছিল এই আলোয় আলোকিত, সেই যে কলকাতার যে রোশনাই, সেই রোশনাইয়ের কাছে মহুয়ার বন রাত্রিতে এক ভয়ঙ্কর অজগরপুরীর মতো বলে মনে হয়েছে। সেই জন্যই তিনি এটাকে বলেছেন যে অসহ্য। এবং এটা নিবিড় অন্ধকার, অন্ধকারটা হচ্ছে ঘন, যেটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার শ্রীকান্ত উপন্যাসে যখন মাছ চুরি করতে যাচ্ছে ইন্দ্রনাথ, তখন যে রাত্রির বর্ণনা করা হয়েছে তার সঙ্গে অনেকটাই তুলনীয়। মাঝে মাঝে কবি কি শোনেন? মাঝে মাঝে কবি শোনেন খনির গভীর বিশাল শব্দ। তাহলে প্রশ্ন আসবে, এই শব্দ কেন হয়? তাহলে এই শব্দ হয় কয়লা যে ফাটানো হয়, তারপরে সেই কয়লাকে সংগ্রহ করা হয়, সেটা উত্তোলিত করা হয় এবং পরবর্তীকালে সেটাকে বিভিন্ন জায়গায় তাকে পাঠানো হয়। তাই এই যে পদ্ধতি, এই যে খনি থেকে তোলা এবং তাকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া, এর মধ্যে থাকে শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম। সেই অক্লান্ত পরিশ্রম এবং সেই পরিশ্রম থাকে একটানা, খাদ্যহীন এবং একঘেয়েমি। সেটা কলকাতার জীবনের থেকে কোনো অংশেই কম বেদনাযুক্ত নয়, সেটাও যথেষ্ট ভয়ঙ্কর বলে কবির মনে হয়েছে। মহুয়ার দেশ আসলে কি? মহুয়ার দেশ আসলে কবির একটা স্বপ্ন, যে স্বপ্নটা তিনি আজীবন তার অন্তরের মণিকোঠায় তিনি সংরক্ষিত রেখেছিলেন। সেটি হচ্ছে তার মহুয়ার দেশ। নামুক মহুয়ার গন্ধ, অর্থাৎ সেটা পূর্বেই বলা হয়েছে, অর্থাৎ কোথায় নামবে? কবির অন্তরে, কবির দেহে। অর্থাৎ কেন নামবে? অর্থাৎ তার যে ক্লান্তি, সেই ক্লান্তি থেকে তিনি মুক্তি চান, সেই মুক্তির জন্যই তিনি কামনা করেছেন মহুয়ার ফুল এবং মহুয়ার গন্ধ। আসবে মহুয়ার দেশ কবিতাটির কবির নাম কি? সমর সেন। মহুয়ার দেশ কবিতাটি কোন মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? কয়েকটি কবিতা এই মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এছাড়াও এখানে আসবে অবসন্ন মানুষের শরীরে দেখি। বক্তাকে কবি সমর সেন বা স্বয়ং কবি কি দেখেন? ধুলোর কলঙ্ক, গভীর বিশাল শব্দ। তাহলে এই যে লাইনটা যে তুলে দেয়, বলবে যে কিসের শব্দ? অর্থাৎ কয়লা ফাটানোর এবং কয়লা সংগ্রহ করার, এক কথায় কয়লা খনির শব্দ, এই গভীর বিশাল শব্দ। এখানে অসহ্য, কি অসহ্য? অন্ধকারটা, অন্ধকারটা অসহ্য। অবসন্ন মানুষ, তারা নিদ্রাহীন কেন? তারা নিদ্রাহীন কেন? না শ্রমের জন্য। তাদের কম মজুরিতে প্রচুর শ্রম দান করতে হতো, তারা বাধ্য হতো শ্রম দান করতে। এক সময় সমস্ত যে মাইন্স ছিল বেসরকারি
দের হাতে, এবং বিশেষ করে ব্রিটিশরা ভারতীয়দের শুধু নয়, যেখানে যত শ্রমিক আছে পৃথিবীর সমস্ত শ্রমিকদের আখের মতো আখের কলে ঢুকিয়ে দিয়ে তাদের ছিপড়ে বের করে তারা রসটুকু নিয়ে ইংল্যান্ডে পাড়ি দিত। সেই পদ্ধতি কিন্তু আজও রয়েছে। আজও শ্রমিকের যে পূর্ণ সম্মান এবং শ্রমিকের যে মর্যাদা এবং শ্রমিকের যে খাদ্য, শ্রমিকের যে অধিকার, সেটা কিন্তু আজও কায়েম করা যায়নি। বহু আন্দোলন, বহু সংগ্রাম হলেও আজও কিন্তু শ্রমিকের উপর যে অত্যাচার, সেটা দীর্ঘ থেকে দীর্ঘায়িত হয়ে চলেছে। কবি সমর সেন কোন কোন পত্রিকায় তিনি সম্পাদনা করতেন, এটা যদিও একটু অপ্রাসঙ্গিক, তবুও কিন্তু এসে যেতেও পারে। সেই জন্য আমরা বলবো ফ্রন্টিয়ার ও নাও পত্রিকা, ফ্রন্টিয়ার এবং নাও। মহাদেশ কবিতাটির উৎস গ্রন্থের নাম কি, অর্থাৎ সেই একই, বা এটি কত সালে প্রকাশ পেয়েছে? 1927 সালে প্রকাশ পেয়েছে কয়েকটি কবিতা। এইভাবে আমরা ছোট বা যাকে বলি এমসি কিউ এবং এসসি কিউ প্রশ্নের উত্তর তৈরি করে আমরা দেখালাম। এবার আসবে বড় প্রশ্ন। বড় প্রশ্ন হচ্ছে, অর্থাৎ 5 নম্বরের যে প্রশ্ন, সেই 5 নম্বর প্রশ্নের মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট লাইন হচ্ছে আমার ক্লান্তির ওপরে ঝরুক মহুয়া ফুল। এখানে প্রশ্নটা এরকমভাবে হবে যে বক্তা সমর সেন, কবির ক্লান্তি কারণ কি, সেই ক্লান্তির কারণ তার যে শহুরে যে জীবন বৃত্ত, সেই বৃত্তের জন্য তার এই ক্লান্তি। আর তৃতীয়ত, তিনি সেই ক্লান্তি কিভাবে দূর করতে চেয়েছেন এবং সেটি কি আদৌ দূর করতে পেরেছেন। এইভাবে 1+1+3 বা 1+2+2 = 5 নম্বরের একটা প্রশ্ন হতে পারে। এবারে সরাসরি একটা প্রশ্ন হতে পারে যে মহুয়ার দেশ কোথায় আছে। মহুয়ার দেশে গিয়ে কবির যে অভিজ্ঞতা হয়েছে তা কবিতার আলোকে আলোচনা করো। তাহলে মহুয়ার দেশ কোথায় আছে 2 নম্বর, আর 3 নম্বর হচ্ছে সেখানে গিয়ে কবির যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটিকে তুলে ধরতে হবে, সেটির জন্য 3 নম্বর বরাদ্দ। সুতরাং এটি হচ্ছে মোট 5 নম্বর আছে। এরপর একেবারে প্রশ্ন যেটা এরকম হতে পারে, সেটা হচ্ছে মহুয়ার দেশ কবিতায় আছে স্বপ্ন ও স্বপ্নভঙ্গের কথা। এই লাইনটা তুলে দিয়েও বলা যেতে পারে যে তার স্বপ্ন কী ছিল এবং সেই স্বপ্নের জন্য তিনি কি করলেন এবং শেষ পর্যন্ত স্বপ্ন কিভাবে ভেঙে গেল এবং কবি বুঝলেন তার যে কিভাবে তার যে এই সম্পর্কে ধারণা জন্মালো, সেটা নিজের ভাষায় বিবৃত করতে হবে। অর্থাৎ এরাও 2+3 দিয়ে একটা 5 নম্বরের প্রশ্ন হবে। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে মহুয়ার দেশ তার যে সংক্ষিপ্ত বচনে এবং সংক্ষিপ্ত লাইনে, সংক্ষিপ্ত পরিসরে তিনি 2টি স্তবকে বিভাজিত করে একদিকে মধ্যবিত্ত শহুরে জীবনের সঙ্গে যেমন তিনি ছবি এঁকেছেন, সঙ্গে সঙ্গে তিনি মহুয়ার দেশের ছবি এঁকেছেন। সেই মহুয়ার দেশে, যেটা তার স্বপ্নের দেশ, সেই স্বপ্ন দেশে গিয়েও তার যে স্বপ্নভঙ্গ হয়েছে, এ কথায় আমরা এই কবিতা থেকে জানতে পারলাম। সুতরাং আমরা আজকে এই মহুয়ার দেশের কবিতার আলোচনা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থাকবে।